আগামী বৃহস্পতিবার নির্বাচন আমরা ছোটবেলায় পড়েছি একাদশে বৃহস্পতি মানে সৌভাগ্যের বিষয়। তো আমাদের একাদশ নির্বাচনটাই আসলে বৃহস্পতি কাজে লাগেনি। তো এইবার ত্রয়োদশে বৃহস্পতি আমাদের আসলে হবে কিনা। আমি কায় মনোবাক্য প্রার্থনা করি একাদশে বৃহস্পতি যেন ত্রয়োদশের বৃহস্পতি হবে, এটা যেন শুভ হয়। এখন যে নির্বাচন কেন্দ্রিক যে রাজনীতি চলছে, প্রচার প্রচারণা চলছে, প্রত্যাশা বনাম বাস্তবতায় কোনো মিল অমিল খুঁজে পান কিনা? প্রত্যাশার সাথে বাস্তবতার মিল সাধারণত থাকে না। তো এখানে প্রত্যাশার সাথে গ্যাপটা একটু বড়ই বলতে হবে। দুইটা জোটের যারা নেতৃত্ব দিচ্ছেন দুজনের নামে কিন্তু রহমান, এবং এই ভোট যুদ্ধটা হয়ে গেছে আসলে রহমান বনাম রহমান, একজন প্রধানমন্ত্রী একজন বিরোধী দলীয় নেতা। পার্লামেন্ট কেমন হতে পারে? ওনারা পরীক্ষিত নন। আমি আশা করি তারা অন্তর্ভুক্তিমূলক যে আচরণ, যে মনোভাব, দৃষ্টিভঙ্গির সাথে প্রদর্শন করবে। নতুন সংসদের সামনে কি কি চ্যালেঞ্জ দেখেন? প্রথম চ্যালেঞ্জটাই তো হবে যে নির্বাচনের ফলাফলটা গ্রহণ করা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আর কাবেল প্রেজেন্টস কেমন সংসদ চাই। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড LME রেজিস্টার কপার ক্যাথোডে তৈরি এবং 100% ফ্লেম রিটার্ডেন্ট সম্পন্ন। আর কাবেল, ওয়্যারস উইদাউট ওয়ারিজ। আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন সুশাসনের জন্য নাগরিক, সংক্ষেপে আমরা সুজন বলে পরিচিত, তার প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার। ডক্টর বদিউল আলম মজুমদারের আরও কয়েকটি পরিচয় আছে, আমি ছোট্ট করে একটু বলে রাখি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য যে কমিশন গঠিত হয়েছিল সেই কমিশনের প্রধান ছিলেন তিনি। আবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যমত কমিশনেরও তিনি সদস্য ছিলেন। বদিউল আলম মজুমদার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। আপনি কেমন আছেন? আছি, একটু বয়স হয়েছে এখন, একটু একটু তার প্রভাব পড়ছে, তা আছি ভালোই। আগামী বৃহস্পতিবার নির্বাচন, একটা বাগধারা আছে আমরা ছোটবেলায় পড়েছি, একাদশে বৃহস্পতি মানে সৌভাগ্যের বিষয়। যখন অনেক কারো উপরে চরম সৌভাগ্য বা ভালো সময় চলে আসে, অত্যন্ত শুভ সময়ের জন্য দিক নির্দেশনা করে থাকে, সামনের দিনগুলো শুভ হবে, একাদশে বৃহস্পতি বলে থাকি। তো আমাদের একাদশ নির্বাচনটাই আসলে বৃহস্পতি কাজে লাগেনি। একাদশ নির্বাচনটা 2018 সালে যেটা হয়েছিল সেটা মধ্যরাত্রি নির্বাচন বলে পরিচিত। দ্বাদশেও আমাদের কাজে লাগেনি, দ্বাদশ ডামি হিসেবে পরিচিত। তো এইবার ত্রয়োদশে বৃহস্পতি আমাদের আসলে হবে কিনা। আমি কায় মনোবাক্য প্রার্থনা করি এটা যেন এটা যেন একটা ভালো নির্বাচন হয়। একাদশের বৃহস্পতি যেন ত্রয়োদশের বৃহস্পতি হবে, এটা যেন শুভ হয়, এটার ফলাফল যেন ইতিবাচক হয়। অবশ্যই নির্বাচনে জয় পরাজয় ঘটবে, একজন পরাজিত হবে আর একজন জয়ী হবে। যিনি জয়ী হবেন, যেই দল জয়ী হবে তারা অবশ্যই আনন্দিত হবে, তারা উৎফুল্ল হবে। তারা একই সাথে যারা পরাজিত হবেন তারা বিমর্ষ হবেন, তারা হতাশ হবেন, কিন্তু আমি আশা করি যে তারা মেনে নেবেন। অবশ্য মেনে নেওয়া না নেওয়া বহুলাংশে নির্ভর করে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কিনা, গ্রহণযোগ্য হয়েছে কিনা। তো আমি আশা করি যে নির্বাচনটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে, এবং যারা পরাজিত হবেন তারা মেনে নেবেন জনগণের দেওয়া রায়। একই সাথে যারা জয়ী হবেন তারাও যেন উইনার টেক অল সেই ধরনের ভবিষ্যতে সেই ধরনের ভূমিকা পালন না করেন। তারা যেন সবাইকে নিয়ে আমরা একসাথে চলার একটা নূতন সংস্কৃতি গড়ে তোলেন। আমরা অনেক সংকটের মধ্যে আছি, জাতি অনেকগুলো সংকটের মুখোমুখি। এই সংকটগুলো যদি আমরা সমাধান করতে হয় তাহলে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। তো এই সরকারি প্রত্যাশার কথা বলছেন, প্রত্যাশার সাথে এখন যে নির্বাচন কেন্দ্রিক যে রাজনীতি চলছে, প্রচার প্রচারণা চলছে, প্রত্যাশা বনাম বাস্তবতায় কোনো মিল অমিল খুঁজে পান কিনা? প্রত্যাশার সাথে বাস্তবতার মিল সাধারণত থাকে না, কোনো কোনো ক্ষেত্রে মিলটা ছোট না অনেক বড়। তো এখানে কিছুটা প্রত্যাশার সাথে গ্যাপটা একটু বড়ই বলতে হবে। কারণ আমরা যেটা আশা করেছিলাম, ধরেন আমরা তো এখন একটা অভ্যুত্থানের পরে এই নির্বাচন হচ্ছে, এবং অভ্যুত্থানে ব্যাপক রক্তক্ষয় হয়েছে, ব্যাপক বিরাট সংখ্যক মানুষ আহত হয়েছে, অনেক আত্মত্যাগ, এবং আমরা এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করেছি। এবং সবারই আকাঙ্ক্ষা ছিল যে আমরা ঐক্যবদ্ধভাবে
আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের নির্বাচনী ব্যবস্থাটাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা সবাই মিলে একত্রে এগুলো আমরা আবার পরিচালিত করব, আমরা আবার জোড়া লাগাবো, আমরা আমাদের একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব। শুধু তাই নয়, এর মাধ্যমে যেই একটা ভিত তৈরি করব যাতে একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটে, একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেই একতা আমরা প্রদর্শন করেছিলাম 2005 সালের জুলাই অগাস্ট মাসে, 2004 সালের 2024 সালের জুলাই আগস্ট মাসে, সেই ঐক্য এবং সেই রকম সহমর্মিতা, সেই রকম ভ্রাতৃত্ববোধ এখন আমাদের মধ্যে অনুপস্থিত বহুলাংশে। এবং বস্তুত আমরা এখন দেখছি যে উত্তাপ উত্তেজনা আমাদের, হ্যাঁ, নির্বাচনে উত্তাপ উত্তেজনা হবেই, এটাই স্বাভাবিক। কিন্তু উত্তাপ উত্তেজনা যখন অসহিষ্ণুতা পরিণত হয় এবং এটা যেন ভাষার ক্ষেত্রে যখন ওই যে কঠোর ভাষা ব্যবহার করা হয়, তখন এই অসহিষ্ণুতা, সংসদীয় অসংসদীয় ভাষা বলে কিছু আছে, এবং এই যখন এই ভাষাটা যখন কঠোর হয় এবং এই যে তখন কিন্তু অসহিষ্ণুতা কিন্তু সহিংসতার রূপান্তরিত হতে পারে। এটা তো আমাদের বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক যে রাজনীতি, সেটারই তো একটা বৈশিষ্ট্য। নির্বাচন কেন্দ্রিক রাজনীতিটাই হচ্ছে আসলে সংঘাতপূর্ণ বা দান্দিকতায় পূর্ণ। তাহলে এই নির্বাচনে সেই জায়গা থেকে আমরা বেরোতে পারলাম না, বরং আরও আমাদের ওই যে ইংরেজিতে বলতে গেলে স্টেক ইজ টু হাই। কারণ আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ কিন্তু ওই যে আমাদের চরম অবক্ষয় ঘটেছে গণতান্ত্রিক মূল্যবোধে। আমাদের গণতন্ত্র মানে কি? একে অপরের সাথে সহমর্মিতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, এবং প্রত্যেকেরই তারা তাদের কথা বলবে, তারা তাদের কর্মসূচি তুলে ধরবে, তারা তাদের প্রচার প্রচারণা চালাবে এবং জনগণ যাদের পক্ষে রায় দেবে মেনে নেবে। কিন্তু এখন যে আমরা যেমন আমরা অনেকগুলো কাজ আমরা করেছি সুজনের পক্ষ থেকে গত 1.5-2 দশকে। যে একটা কর্মসূচি আমরা করে আসছিলাম, সেটা হলো প্রার্থীদেরকে এনে জনগণের মুখোমুখি করা, যাতে ওই যে জনগণ জেনে শুনে বুঝে প্রার্থীদের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তারা নির্ধারণ করতে পারে, তারা সিদ্ধান্ত নিতে পারে। তো এইবার আমরা দেখলাম যে অনেকেই কিছু দলের প্রার্থীরা আরেক দলের প্রার্থীদের সাথে বসবে না, কিংবা এই প্রার্থী অমুক প্রার্থী যদি থাকে তাহলে একে মঞ্চে আসবে না। তো এইরকম অসহিষ্ণুতা নিঃসন্দেহে সংসদে একসাথে বসবে কিভাবে যদি নির্বাচিত হয়ে আসে? এখন সেখানে হয়তো বাধ্য হবে, সেখানে না বসে উপায় নেই, তা না হলে সংসদ সদস্য পদ হারাবে, তো সেখানে বসবে। কিন্তু এই রকম যে অসহিষ্ণুতা আমরা আশা করি নাই। আর আরেকটা যে জিনিস যেটা ঘটেছে, আমাদের কিন্তু রাজনীতিটা নষ্ট হয়ে গিয়েছে, আমাদের রাজনীতিটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। এই যে রাজনীতির মাধ্যমেই কিন্তু অর্থবিত্তের মালিক হওয়া সহজ, এবং আমরা পলিটিক্স এখন একটা বিনিয়োগের জায়গায় পরিণত হয়েছে। এটা বিজনেস। এই যে আমরা দেখেছি যে যারাই ক্ষমতায় থাকে তাদেরই অর্থবিত্ত যে আকাশচুম্বী হয়, তারা ক্ষমতা থাকাকারী। আমি আরো কিছু তথ্য আপনার সাথে শেয়ার করবো যখন আমরা হলফনামার নিয়ে আলোচনা করব। তাহলে আগামী যে সংসদটা গঠিত হতে যাচ্ছে, এই সংসদের উপর তো অনেক গুরুদায়িত্ব বর্তায়, সংস্কারমূলক অনেক কাজ করতে হবে। তো সেই কাজ করতে হবে, এবং আপনি নির্বাচনের পরিবেশ পরিস্থিতির কথা যেটা বলছেন, আসলে কেমন সংসদ আমাদের প্রয়োজন এই সংস্কার কর্মসূচি বাস্তবায়নের জন্য, আর কেমন সংসদ আমরা পেতে যাচ্ছি? আমাদের যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, আমরা কিছুটা হতাশাগ্রস্ত বলতে হবে। যেমন আমাদের এখানে অনেক ব্যক্তিরা প্রতিদ্বন্দ্বিতায় আছেন, নির্বাচনে অংশগ্রহণ করছেন, যারা যোগ্য নন। যেমন অনেক ঋণ খেলাপি আছে, যে অনেক হ্যাবিচুয়াল ঋণ খেলাপি আছে, অভ্যাসগত ঋণ খেলাপি। তারা যে মানুষের পকেট কেটে তারা বড় লোক হয়েছে
এবং এই অবস্থা তারা অব্যাহত রাখতে চায় এবং তারা সরকারি ক্ষমতা পেলে এটা আরও সহজ হয়। এবং আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছিলাম, সুপারিশ করেছিলাম 6 মাস আগে যেন যে যাদের ঋণ আছে তারা যেন সেটা রেগুলারাইজ করে এবং কোনোভাবেই অভ্যাসগত ঋণ খেলাপিদেরকে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এই প্রস্তাব নির্বাচন কমিশন গ্রহণ করেনি। তো যার ফলে আমরা দেখেছি এবং অনেক অভিযোগ উঠেছে যে অনেক ঋণ খেলাপি যাদের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য তারাও নির্বাচনে অংশগ্রহণ করছে। যেমন একজন নির্বাচন কমিশনকে বলতে আমরা শুনেছি, বৈধ করে দিলাম, টাকাটা কিন্তু ফেরত দিয়ে। শুধু তাই নয়, যে আরও যেটা ঘটেছে যেমন দ্বৈত নাগরিকত্ব এটা সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অযোগ্যতা, কিন্তু অনেককেই যে দ্বৈত নাগরিকত্ব সত্ত্বেও অভিযোগ রয়েছে যে তাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আরও কিছু ক্ষেত্রে যেমন আমাদের আরপিওতে বিধান আছে যেটা আমরাই আরপিওতে অন্তর্ভুক্ত করেছিলাম 2008 সালে। আপনিও তখন সাংবাদিকতায় ছিলেন। অ্যান্ড আমরা যে মনোনয়নের জন্য দলগুলোর নেতাকর্মীরা স্থানীয় পর্যায়ে তৃণমূল থেকে প্যানেল নির্বাচন করবে এবং প্যানেল থেকে মনোনয়ন দেবে, কিন্তু আমরা সেই রকমই কিন্তু 2008-এ ছিল। তা 2008-এ অধ্যাদেশ হিসাবে জারি হয়েছিল, কিন্তু যখন অধ্যাদেশটা সংসদে অনুমোদন হয় তখন ওই প্যানেল থেকে নয়, প্যানেল বিবেচনা নিয়ে, তার মানে তারা যাকে ইচ্ছা মনোনয়ন দিতে পারত। কিন্তু প্যানেল তৈরি করাটা বাধ্যতামূলক। কিন্তু এখন তো প্যানেলও তৈরি করা হয় না। এবার তো প্যানেলও তৈরি করা হয়নি, কিন্তু আইনি আছে। আপনি বিবেচনা করবেন, টেক ইট অর লিভ ইট, বাট ইউ হ্যাভ টু কনসিডার। তাদেরকে অন্তত একটা ভূমিকা তাদের রাখার সুযোগ এবং এর মাধ্যমে টাকার খেলা বন্ধ করার একটা সুযোগ। এবং অভিযোগ আছে অনেক কোটি কোটি টাকার লেনদেন মনোনয়ন। তাহলে কেমন সংসদ গঠিত হচ্ছে দেখার বিষয়, অপেক্ষা করতে হবে। তাই এবং আমরা অনেক প্রার্থী আছেন যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। কিছু তরুণ প্রার্থী আছে এবং আশাব্যঞ্জক নিঃসন্দেহে, তবে আবার পারিবারিক সূত্রে অনেক এসছে এবং আমাদের যে বৈচিত্র্য থাকার কথা সেই বৈচিত্র্য কিন্তু অনুপস্থিত। যেমন নারীর প্রতিনিধিত্ব অত্যন্ত সীমিত। আমরা তো নারী প্রতিনিধিত্বের ব্যাপারে ঐক্যমত্য কমিশনে ব্যাপক আলাপ আলোচনা করেছিলাম। আমরা রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল নীতিগতভাবে যে সংরক্ষিত আসনের সংখ্যা 100-তে করা হবে, কিন্তু কিভাবে নির্বাচিত হবে সেটার ব্যাপারে একমত হয়নি। এবং শেষ পর্যন্ত একবারে মিনিমাম তারা রাজি হয়েছিল যে 5% এই সংসদে মনোনয়ন দেবে এবং পরবর্তী এগুলো বৃদ্ধি করা হবে, গ্র্যাজুয়ালি বাড়ানো হবে। কিন্তু তাও তারা 51টা দলের ভিতরে বোধহয় 30 বা 31টা দল আছে যাদের আপনার জিরো মনোনয়ন। জি এবং কোনো দলেই তারা এই 5% করে নাই। কিছু ছোট দল পূরণ করেছে। ওই বলা হয়ে থাকে যাদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা কম, সেই সব দল আবার কেউ হয়তো 27%, 25% পর্যন্ত দিয়েছে। এগুলো এই আমরা আশা করেছিলাম যে আমরা গণঅভ্যুত্থানের যে চেতনা, যে এখন মনোনয়ন দিতেই যদি আপনার জেন্টলম্যান এগ্রিমেন্ট নীতিগতভাবে একমত হয়েছে এবং জুলাই সনদে আছে, সেটা স্বাক্ষরও করেছি, তার 1-2 মাস পরে নির্বাচন এসেই যদি আমি সেটা অনার না করি, তাহলে পুরা রিফর্ম প্যাকেজ প্রপোজাল যেগুলো আসে এবং শুধু রিফর্ম প্যাকেজ, সেগুলোর ফেটটা কি হয়? সেগুলোর ফেটটা তো অনেক দিক থেকেই ঝুঁকিতে আছে। কারণ রাজনৈতিক দলগুলো এই যে জুলাই সনদ, এখানে যে 44টা বিষয়ে ঐক্যমত্য হয়েছে, আমার মনে হয় এইভাবে ধরতে হবে আপনার, কোনো সমস্যা নেই। ওকে, তো এই ঐক্যমত্য হয়েছে এবং তারা সুস্পষ্টভাবে অঙ্গীকার করেছে তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে, লিখিতভাবে অঙ্গীকার করেছে এবং তারা এটা সংবিধানে অন্তর্ভুক্ত করবে, এই অঙ্গীকারও আছে। কিন্তু দুর্ভাগ্যবশত এখনই ভঙ্গ করা শুরু করেছে। শুধু তাই নয়, যে
কিছু কিছু রাজনৈতিক দল বিরোধিতা করছে, যারা সই করে নাই, ঠিক আছে, তাদের যে বেলায় কারো কারো তো নোট অফ ডিসেন্টও আছে। নোট অফ ডিসেন্ট আছে, দ্যাটস ট্রু, কিন্তু নোট অফ ডিসেন্টটা কি? নোট অফ ডিসেন্টটা হলো যে আপনি যে গণতান্ত্রিক পদ্ধতি হলো মেজরিটারিয়ান পদ্ধতি। আপনি 30টা দলের সাথে আমরা আলাপ আলোচনা করেছি, আমরা সংলাপ করেছি। 30টা দলের মধ্যে ওভারওয়েলিং মেজরিটি, ইনক্লুডিং মোস্ট অফ দি ওই যে বড় দলগুলো সহ যেগুলো গ্রহণ করেছে সেগুলোকে আমরা ঐক্যমত্য বলে অভিহিত করেছি। ওভারওয়েলিং মেজরিটি, সুপার মেজরিটি। এবং তো আপনার মেজরিটারিয়ান পদ্ধতিতে আপনার ওই যে মাইনরিটি, হ্যাঁ, তাদের মতামত দিয়েছে, কিন্তু নির্বাচনের পরে যদি মাইনরিটি মেজরিটি হিসেবে চলে আসে তাহলে তবুও তারা কিন্তু অঙ্গীকার করেছে। তারা অঙ্গীকার করেছে যে গণভোট হবে, তাদের মতামতের ভিত্তিতে গণভোট হবে, এবং গণভোটে যদি জুলাই সনদ যুক্ত হয় তাহলে তাদের উপর অন্তত একটা নৈতিক অব্লিগেশন। হ্যাঁ, ওই যে আমরা গণভোট প্রসঙ্গে আবার পরে আসবো। একটা বিষয় অনেকেই বলছেন, যেটা হলো যে যারা প্রার্থী হয়েছেন নির্বাচনে, তারা স্থানীয় পর্যায়ে যে ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন সেগুলোকে পর্যালোচনা করে অনেকেই বলছে এটা কি জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে নাকি স্থানীয় সংসদ নির্বাচন হচ্ছে। আপনি তো স্থানীয় সরকার বিশেষজ্ঞ একজন, আমি আপনার কাছে জানতে চাই আসলে। হ্যাঁ, আপনি, আমার মনে আছে আমি একটা স্থানীয় সরকারের বিশেষ কমিটি হয়েছিল ওই যে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার, ওই সময় ফখরুদ্দিনের সরকারের সময়। আপনার সাথে বহু আলাপ আলোচনা হয়েছে। তো এই হ্যাঁ, এটা দুঃখজনক যে আমরা স্থানীয় সরকারের একটা কাজ, জাতীয় সরকারের একটা কাজ, জাতীয় সংসদের একটা কাজ। এখন একজনের কাজ যদি আরেকজনে করতে চায় তখনই সমস্যা হয়। আমি যে উদাহরণটা দেই সেটা হলো, আমরা যদি নাকের একটা কাজ, মুখের আর একটা কাজ, আমরা নাক দিয়ে যদি খাওয়ার চেষ্টা করি তাহলে তো সমস্যা হবেই। তো আমাদের অনেকগুলো আমাদের সমাজে অনেকগুলো যে সমস্যা, যে স্থানীয় পর্যায়ে অনেক রকম অসঙ্গতি, অনেক রকম অন্যায় আচরণ, অনেক রকম যে রাজত্ব, অনেক ক্ষেত্রে বলা হয় যে এমপি রাজ, কেউ কেউ বলেছেন এমপিদের রাজত্ব সৃষ্টি হয়েছে। এগুলো এই যে একজনের কাজ আরেকজনে করতে গিয়েই এটা সৃষ্টি হয়েছে, এবং এটার সমস্যাও। এমপিরা যখন স্থানীয় পর্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত হয়, এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো কাজ করে। শুধু স্বার্থের দ্বন্দ্ব, এটা কনস্টিটিউশনাল অ্যালাউ করে না, তার ফাংশন তো ওয়াচডগ হিসেবে কাজ করা। শুধু ওই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নয়, স্বার্থের দ্বন্দ্বই নয়, এটা অসাংবিধানিক, বেআইনি। আমি আপনাকে স্মরণ করি, আপনার দর্শকদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে 2004 সালের দিকে, 3-4 সালের দিকে, তখন যে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে জেলা মন্ত্রী পদ সৃষ্টি করা হয়েছিল। একজন মন্ত্রীকে এক একটা ডিস্ট্রিক্টের দায়িত্ব দেওয়া হতো, জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল, উন্নয়নের দায়িত্ব। তখন আনোয়ার হোসেন মঞ্জু, তখন যে ভান্ডারিয়ার এমপি ছিলেন, তিনি আদালতে শরণাপন্ন হন। তিনি হাইকোর্টে একটা মামলা করেন যে জেলা মন্ত্রী থাকার কারণে আমি ভান্ডারিয়ার এমপি হিসাবে আমার ভূমিকা পালন করতে পারছি না। তখন আদালত বলেছে তার কোনো ভূমিকা নাই স্থানীয় পর্যায়ে, যে এমপি, তারপরে হুইপ, মন্ত্রী, তাদের কোনো রকম ভূমিকা নাই স্থানীয় পর্যায়ে, মানে স্থানীয় উন্নয়নে জড়িত হওয়াটা অসাংবিধানিক। কিন্তু সবাই তো এখন কমিটমেন্ট করছে যে আমি স্থানীয় উন্নয়নে জড়িত হওয়ার সাথে কি আরেকটা বিষয় আছে, কোনো স্বার্থ আছে, বড় কোনো স্বার্থে? কারণ স্থানীয় এই যে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা হয়, আমাদের যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট থাকে, এডিপি প্রোগ্রাম থাকে, এই 2.5 লাখ কোটি টাকা, 3 লাখ কোটি টাকা, এই টাকাটাই তো আসলে সারা দেশে অ্যালোকেট করা হয়। তো এইটার সাথে যখন এমপিরা জড়িত হয়ে যায়, এমপিরা পার্লামেন্ট থেকে এই বাজেট পাস করে দিচ্ছে এডিপি সহ, আবার ইমপ্লিমেন্টেশনে এসে তারা এটার সাথে জড়িত হচ্ছে। 5 কোটি টাকার মতো তাদেরকে দেওয়া হয়েছে অতীতে। এটা নিয়ে আমরা একটা মামলা করেছিলাম। মামলা ওই যে শুনানি শেষ হয়েছিল, কিন্তু আদালতে বহু বছর পড়েছিল, এটা রায় হয়নি। এনিওয়ে, আমাদের সেটাই বাস্তবতা। তো এটার ফলে যেটা হয়, এই যে সংসদ সদস্যরা ওই যে এমপি রাজের কথা যেটা বলেছি, সব কিছু তাদের নিয়ন্ত্রণ করে তারা, এবং আধিপত্য নিরঙ্কুশ হয়ে যায়।
আমাদের প্রধানমন্ত্রীর আধিপত্য যেমন সারা দেশে, যে ঠিক তেমনিভাবে এমপি সাহেবের আধিপত্য কিন্তু স্থানীয় পর্যায়ে নিরঙ্কুশ এবং রাজনীতি থেকে সব কিছু নিয়ন্ত্রণ করে, এবং যার মাধ্যমে অনেক অন্যায় তারা করে অন্যায় করে পার পেয়ে যায়, এবং একই সাথে তারা অন্যায় করে লাভবান হয়। এবং ওটার মধ্যে অন্যায় করে লাভবান হয় বলা হয়ে থাকে। নির্বাচনকালীন সময়ে যে টাকাটা খরচ করা হয়, ওই যে আপনি বলছেন স্থানীয় পর্যায়ে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস নানা কাজে, সেই ইনভেস্টমেন্ট তো আবার রিটার্নও পেতে হয়, নইলে আপনি নেক্সট ইলেকশনে আবার কিভাবে ইনভেস্ট করবেন? আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আমরা একবারে বাস্তব তথ্যের ভিত্তিতে, যে 2000, আপনার মনে থাকার কথা, 2008 সালে 4টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, খুলনা, বরিশাল, তারপরে রাজশাহী এবং সিলেট। 2013-তে আবার সেই একই সিটি কর্পোরেশন নির্বাচন হয়, কয়েকটা পৌরসভার নির্বাচন হয়েছিল। তো এই 2007 সালে আওয়ামী লীগের সবগুলো সিটি কর্পোরেশন আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হন। হ্যাঁ, তারপরে পরবর্তীতে ওই যারা পরাজিত হয়েছিল তারাই আবার ওই যে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, এবং যারা জয়ী হয়েছিল তারাও একই প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তো আমরা দেখিয়েছি যে যারা নির্বাচিত মেয়র ছিলেন তাদের আয় সম্পদ আকাশচুম্বী হয়েছে 5 বছরে, যদিও তখন বেসটা কম ছিল, ছোট ছিল, তখন গুড ওল্ড ডেজ। এখনকার তুলনায় এখন তো লুটপাটের সাম্রাজ্য আমরা গড়ে তুলেছি। তখন আমার ন্যাশনাল বাজেটই ছিল 1 লাখ টাকা, 1 লাখ কোটি টাকার কম। 1 লাখ, এখন ন্যাশনাল বাজেট তো 7 লাখ কোটি টাকা চলে গেছে। তো তখন যে এই কয়েক হাজার কোটি টাকা, না, ওই যে কয়েকশো গুণ এবং এই যে কয়েক হাজার গুণ বেড়েছে তাদের আয় সম্পদ, এই যারা নির্বাচিত মেয়র ছিলেন। আর যারা পরাজিত হয়েছিলেন তাদের কারো কমেছে, কারো সামান্য একটু বেড়েছে। তো এটাই বাস্তবতা। তাহলে স্থানীয় সরকারকে যদি শক্তিশালী করা না যায়, তাহলে শক্তিশালী সংসদ পাওয়া সম্ভব কিনা? স্থানীয় সরকার কিন্তু গণতন্ত্রের ভিত তৈরি করে। আবার আমাদের এখন বর্তমান সংবিধান যেটা আছে, যে স্থানীয় পর্যায়ে 59 অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে যে সকল যে পাবলিক সার্ভিস এবং ইকোনমিক ডেভেলপমেন্ট, সকল উন্নয়ন পরিকল্পনা সব কিছু স্থানীয় সরকারের মাধ্যমে হওয়ার কথা। সব কিছু, সকল পাবলিক সার্ভিস ডেলিভারি, একই সাথে সকল উন্নয়ন পরিকল্পনা এবং বাস্তবায়ন স্থানীয় পর্যায়ে হওয়ার কথা। অর্থাৎ সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সরকারিভাবে অন্তত স্থানীয় সরকারের মাধ্যমে হওয়ার কথা, কিন্তু হয়ে গেছে উল্টো। কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে উল্টো হয়ে গিয়েছে। তো এটা আমাদেরকে পিছিয়ে রাখার ব্যাপারে বড় ভূমিকা রেখেছে। আমি ছোট্ট করে একটু আসি অন্য প্রসঙ্গে। আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলেন, আপনারা অনেক সুপারিশ দিয়েছিলেন। এখন যে নির্বাচনটা হচ্ছে, আপনাদের সবগুলো সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনটা হচ্ছে, নাকি আপনাদের মেজর কোনো কিছু ইগনোর করা হয়েছে? আমাদের অনেক গুরুত্বপূর্ণ সুপারিশেই উপেক্ষা করা হয়েছে। যেমন আমি ওই যে ঋণ খেলাপির কথা বলেছিলাম, তারপর আমরা বলেছিলাম যে যেমন এই যে আরেকটা, এই যে এই নিয়ে অনেক রকম কারসাজি হয়, যে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী যারা এই যে কোনো দলের নয়, তাদেরকে 1% ভোটারের স্বাক্ষর দিতে হয়। তো আমরা বলেছিলাম যে 1% নয়, তো হাজার অনেক ক্ষেত্রে, এবং এ নিয়ে অনেক কারসাজি হয়। ওই যে যেই স্বাক্ষর দেয় কয়েকজনকে উপস্থিত করে তাদের উপর চাপ দিয়ে তাদেরকে দিয়ে বলানো হয় যে আমরা তো স্বাক্ষর করি নাই। তো আমরা প্রস্তাব করেছিলাম যে 500 স্বাক্ষর দিতে হবে, এবং এগুলো হলফনামার মাধ্যমে, হয়তো ওই একক না হয় যৌথ হলফনামার মাধ্যমে তারা দিতে পারে, যার ফলে আর ওই কারসাজি আর করা যেত না। এটাও উপেক্ষা করা হয়েছে। আমরা প্রস্তাব করেছিলাম যে এই যে নিবন্ধনের শর্তগুলো, অনেকগুলো শর্ত আমরা আরোপিত করেছিলাম, আমরা প্রস্তাব করেছিলাম। যেমন নিবন্ধিত হতে হলে গণতান্ত্রিক হতে হবে দলকে। মাপবেন কিভাবে গণতান্ত্রিক? যে দলের প্রত্যেকটা স্তরের যে তাদের যে কমিটিগুলো নির্বাচিত হবে, এবং তাদের সকল সদস্যদের একটা এই যে তালিকা থাকবে। এই ইলেকশনের কথা তো 2008 সালের আগে যেটা আরপিওতে সংশোধনে আনা হয়েছিল, তখনও তো বলা হয়েছিল সকল পর্যায়ের কমিটি নির্বাচনের মাধ্যমে। কিন্তু তখন আরপিও তো অন্তর্ভুক্ত হয় নাই।
এবার আমরা করার চেষ্টা করেছিলাম, এবারও হয় নাই। তারপরে আমরা বলেছিলাম যে আর্থিক স্বচ্ছতা থাকতে হবে, যেমন তাদের লেনদেন সব ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হইতে হবে। তারা আংশিকভাবে নিয়েছে কিন্তু পুরোটা নেই। এখন বছর শেষে নির্বাচন কমিশনের কাছে তারা একটা আয় ব্যয়ের হিসাব জমা দেয়। হ্যাঁ, আপনি বারবার এই হিসাব জানতে চেয়েছেন, এবং আপনি বোধহয় আদালতেও গিয়েছিলেন। আদালতে গিয়েছি, সেই আদালতে রায় পেয়েছি এবং একটা যুগান্তকারী রায় পেয়েছিলাম। এবং ওই রায়টা ব্যবহার করেই কিন্তু 2018 সালে যে জালিয়াতি নির্বাচন হয়েছে ওটা প্রমাণ করা গিয়েছে। তো ওই রায়টার কিন্তু আমরা সুফল পেয়েছি। কিন্তু যে যেমন এবার আমরা প্রস্তাব করেছিলাম, সুপারিশ করেছিলাম যে রাজনৈতিক দলগুলো যেন তথ্য অধিকার আইনের অধীনে আসে। আমরা এই যে ঐক্যমত্য হয়েছিল এ ব্যাপারে, কিন্তু এটা নির্বাচন কমিশন গ্রহণ করেনি। তাহলে আপনার দলগুলোর ভিতরে যদি গণতন্ত্র চর্চার ঘাটতি থাকে, তাদের যদি আর্থিক স্বচ্ছতার অভাব থাকে, তাহলে তাদের কাছ থেকে জনগণ বা আমরা কিভাবে এক্সপেক্ট করব যে তারা ক্ষমতায় গিয়ে দেশে গণতন্ত্রায়ন করবেন, দেশের এই যে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা জবাবদিহিতা থাকবে? ওইসব যুক্তিতে আমরা ওইসব সুপারিশ করেছিলাম, আরো সুপারিশ করেছিলাম। তাদের আমরা এটা এক্সপেক্ট করতে পারি কিনা? না, কিভাবে? আপনি ওই যে আম গাছ থেকে তো কাঁঠাল পাবেন না। আপনি যদি এই সকল বিধিবিধান যদি না থাকে, আপনি যদি যে নিয়ম নীতিতে যদি পরিবর্তন না করেন, তাহলে আপনি কিভাবে পাবেন? আমরা আরও প্রস্তাব করেছিলাম যে দলের অঙ্গ সহযোগী সংগঠন যেন না থাকে। এখন কিন্তু দলের অঙ্গ সহযোগী সংগঠন না থাকার বিধান কিন্তু তাদের ওই যে 2008-এ যেটা করা হয়েছে, যে অঙ্গ সহযোগী সংগঠনের বিধান তাদের ওই যে দলের গঠনতন্ত্রে থাকতে পারবে না। তো উদ্দেশ্য ছিল দি ইন্টেন্ট অফ দি ল, এগুলো বিলুপ্ত হবে, বিদেশি শাখা বিলুপ্ত হবে। এখন সবই এগুলো চলছেই ভাতৃপ্রতিম সংগঠন বলে চলছেই, সবই আছে। তাহলে আপনার আলোচনায় আসলো যে 2007-8 সালে আপনার নির্বাচনী আইন কানুন, নির্বাচন ব্যবস্থায় বড় ধরনের একটা রিফর্ম আসছিল। না ভোটের বিধান এসেছিল। না ভোটের বিধান তো এখন তো আর না ভোটের বিধান ওইভাবে নাই, এটা তো মিনিংলেস। বাট না ভোটের বিধান আমরা সাউথ এশিয়ায় বোধহয় আমরাই প্রথম ইন্ট্রোডিউস করেছিলাম, ইন্ডিয়া তারপরে গেছে। আমাদেরটা আরো কম্প্রিহেনসিভ ছিল। তাহলে হলফনামা প্রসঙ্গে আপনি কথা বলছিলেন, আপনি একসময় হলফনামা নিয়ে অনেক ফাইট করেছেন যে ইনফরমেশনগুলো যাতে পাবলিকলি করা হয়, কারণ ওই সেই একটা কেসও হয়েছিল অ্যাপিলেট ডিভিশনে, আবু সাফা, বিখ্যাত কুখ্যাত আবু সাফা। তো অনেক কিছুর পরে হলফনামা 2008 থেকে ইন্ট্রোডিউস হলো। তারপরে 2008 ইলেকশনের পরে 3টা নির্বাচন আসলে নির্বাচন হিসেবে নির্বাচন নামে প্রহসন। তো এইবারে ত্রয়োদশে যে হলফনামাগুলো আসছে, এই হলফনামার কতটুকু ক্রেডিবিলিটি আছে যে ইনফরমেশনগুলো আসছে? এখন আমরা যেটা প্রস্তাব করেছিলাম, এই হলফনামাগুলো যেন নির্বাচন কমিশন, এই যে নির্বাচনের আগে তো একটা করে, এই যে তারা যাচাই বাছাই করে নির্বাচনের আগে, যে করবে। কিন্তু আমরা প্রস্তাব করেছিলাম যে নির্বাচনের পরে যারা নির্বাচিত হবে তাদেরটা যেন বাধ্যতামূলকভাবে ওই যে স্বপ্রণোদিত হয়ে নির্বাচন কমিশন করবে। কিন্তু নির্বাচন কমিশন আমাদের এটাও গ্রহণ করেনি। তারা বলেছে কেউ যদি অভিযোগ করে, তাহলে কি এখন সবারই মূল লক্ষ্য হচ্ছে যেন তেনভাবে একটা নির্বাচন করে? শুধু তাই নয়, আমি আরেকটা বলি যে আমরা প্রস্তাব করেছিলাম যে নির্বাচনী ব্যয়ের এই করা, রিপোর্ট দাখিল করা বাধ্যতামূলক। অনেকে এটা দাখিলও করেন, তো এবং কেউ তাকেও দেখে না, কেউ স্ক্রুটিনিও করে না যে সত্য বললো না মিথ্যা বললো। আমরা বলেছিলাম এটাকে বাধ্যতামূলকভাবে এগুলো স্ক্রুটিনি করার নির্বাচনের পরে, বিশেষত যারা জয়ী হয়। আর বলেছিলাম যে নির্বাচনের সময় যেন এই ব্যয়টা মনিটরিং করা হয়। এগুলো কিছুই করা হয়নি এখন পর্যন্ত। যারা হলফনামা দিয়েছেন, আপনার যাদের নির্বাচনে জয়লাভের সম্ভাবনা আছে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, জাতীয় রাজস্ব বোর্ড, অ্যান্টি করাপশন কমিশন, তারা চাইলে তো এগুলো নিয়ে এখনো কাজ করতে পারেন, কাজের সময় তো ফুরিয়ে যায়নি। এখন হলফনামা দেওয়া হয়েছে। হলফনামার 2008-এ যখন প্রথম হলফনামা দেওয়া হয় তখন কোয়ালিটি অত খারাপ ছিল না, কিন্তু যেহেতু এটা কেউ ওই যে খুলে দেখে নাই কিংবা কোনো রকম স্ক্রুটনি করে নাই, দিন দিন দেওয়ার খাতিরে দিয়েছে।
এবং আমরা আমরা এখন অ্যানালাইসিস করছি হলফনামায় যেসব তথ্য দেওয়া হয় এই তথ্যগুলোর সত্যতা যাচাই করা দরকার। এবং অনেক ক্ষেত্রেই কারণ রয়েছে আমাদের এটা ভাবার যে অনেক ক্ষেত্রেই এই সব তথ্যের সত্যতা প্রশ্নবিদ্ধ। তো এবং আরেকটা এই হলফনামা থেকে আমরা আরও কতগুলো জিনিস বের করেছি গত নির্বাচনের আগে। আমরা 2024 নির্বাচনের আগে আমরা হলফনামায় এই যে 2008, 2014, 2018, 2024 এই 4টে নির্বাচনে যতগুলো প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী ছিল তাদের গড় আয়, ওই যে এই যে সব প্রার্থীদের গড় আয়ের কি অবস্থা, যে 2008 থেকে অস্বাভাবিকভাবে বেড়েছে সেটা আপনারা বিশ্লেষণ করে বের করেছেন, কিন্তু শুধু তাই নয়, কোনো ব্যবস্থা নেওয়া হয় না। শুধু তাই নয়, আমরা দেখেছি 2008 সালে বিএনপির প্রার্থীদের গড় আয় আওয়ামী লীগের প্রার্থীদের থেকে বেশি ছিল, কিন্তু ক্রমান্বয়ে আওয়ামী লীগের প্রার্থীদের গড় আয় আকাশচুম্বী হয়েছে। কারণ 2008-এর আগে আওয়ামী বিএনপি ক্ষমতায় ছিল, 2001 থেকে 6 পর্যন্ত ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত, অর্থাৎ ক্ষমতার সাথে মধু যুক্ত। তো এই ওই যে আমি যেটা বললাম যে রাজনীতি এখন যে নিজের আখের গোছানোর, নিজের অর্থবিত্তের মালিক হওয়ার মোক্ষম উপায়। এই জন্যই আমাদের তো সংসদের তাদের ঘোষণা মতে অন্তত 2/3 ব্যবসায়ী। তো এটা একটা ব্যবসায়িক কর্মকাণ্ডে পরিণত হয়েছে। তাহলে এই কি বলে আগামী সংসদটা কেমন হবে? আমার মনে হয় ওই যে ব্যবসায়ীদের এই আবারও ওই যে ব্যবসায়ীরাই মূলত অধিকাংশই ব্যবসায়ী হবে আমাদের সংসদ সদস্যরা, এবং আমি নিশ্চিত নই গুণগত মানে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে কিনা। আমরা এখন অ্যানালাইসিস করতেছি। আমরা নির্বাচনের পরে আমরা সংবাদ সম্মেলন করে আমরা কিছু তথ্য জনগণের সাথে, ভোটারদের সাথে আমরা শেয়ার করতে পারবো। তার থেকে বোঝা যাবে যে কি কোনো গুণগত পরিবর্তন হয়েছে কিনা। গণতন্ত্রে সংসদকে বলা হয় টেম্পল অফ ডেমোক্রেসি। আমাদের রাজনীতিবিদরাও বলে থাকেন সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু সংসদ। আমাদের সংসদ তো আসলেই সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, ভালো হলেও খারাপ দুইটা দিকই করতে পারে। এবং ওটা কিন্তু 2000 সালের যে 3 জোটের রূপরেখা, ওটা ছিল একটা অঙ্গীকার সংসদকে সব কিছুর কার্যবিন্দুতে স্বৈরাচার বিরোধী আন্দোলন 1990-এর 3 জোটের রূপরেখা। আমরা একটু গণভোট প্রসঙ্গে যাই। সেটা হলো, আপনি গণভোট প্রসঙ্গে কিছু বলতে চাইছেন। আপনি জুলাই জাতীয় সনদ নিয়ে এসেছেন। এই যে জাতীয় নির্বাচনে বিএনপি জামাত দুই পক্ষই অনেক বড় বড় শোডাউন করছে, তাহারা দাবি করছেন যেটা হলো তাদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তো আপনি হা ভোটের পক্ষে যতটুকু পসিবল প্রচার প্রচারণা চালিয়েছেন। আমি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে। হা ভোটের পক্ষে কেমন গণজোয়ার সৃষ্টি হয়েছে? দুর্ভাগ্যবশত বহু এই বিষয়টা তো একটু জটিল মানুষকে বুঝাইতে হবে, এবং সরকার চেষ্টা করছে, আমরাও ব্যক্তিগতভাবে আমরা চেষ্টা করছি, এবং কিছু কিছু দলও চেষ্টা করছে, কিন্তু একটু জটিল, যার জন্য আরও প্রচেষ্টা দরকার ছিল, এবং রাজনৈতিক দলগুলোরও এই ব্যাপারে আরও বড় ভূমিকা রাখার দরকার ছিল। যেমন জুলাই সনদে 84 বিষয়ে ঐক্যমত্য হয়, যে দিনের পর দিন, মাসের পর মাস আলাপ আলোচনা করে 84 বিষয়ে ঐক্যমত্য হয়। 84 বিষয়ের মধ্যে 36টা বিষয় হলো যেগুলো অধ্যাদেশের মাধ্যমে কিংবা নির্বাহী আদেশে এগুলো কার্যকর করা যায়, আর 48টা বিষয় হলো সংবিধান সংস্কার সংক্রান্ত, এবং এগুলো নিয়েই কিন্তু গণভোট হবে। এগুলোতে গণভোটের দরকার, কারণ সংবিধান হলো উইল অফ দি পিপল, জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ। অতএব জনগণের মৌলিক সংস্কার করতে হলে জনগণের মতামত নিতে হবে রাষ্ট্রের মালিক হিসেবে। আমরা তর্কের খাতিরে যদি ধরলাম, যেটা হলো যে আমাদের অতীতের যে 3টা গণভোট হয়েছে 1977 সালে, 1985 এবং 1991 সালে, প্রত্যেকটা গণভোটই বিপুল ভোটে জয়লাভ করেছে। তো এই গণভোটেও আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি, যেটা হলো এটাও বিপুল
ভোটে জয়লাভ করবে, ধরেন 90, 95 বা 99% হার পক্ষে আসলো, পরবর্তী সংসদ আপনারা যেসব রিফর্ম করার কথা বলা হচ্ছে 48টা রিফর্ম সব কিছু করে ফেললো, তাতেই কি আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে? প্রথমত আপনি যে ধারণা করছেন যে এটা বিপুল ভোটে জয়লাভ করবে, অতীতে যে সকল গণভোট হয়েছে সেই নিয়ে অনেক রকম প্রশ্ন আছে। তো আমি আশা করি যে এইবার সেই রকম যে সেই রকমের গণভোট হবে না, সেই রকম গণভোট হবে না, সত্যিকারের গণভোট হবে। তো হ্যাঁ, তো গণভোটে যেটা আমি যুক্ত করতে চাই, গণভোটে যে 48টা বিষয়ে 4টা ভাগ করা হয়েছে, একটা প্যাকেজ 48টার। তো আপনার ওই যে আপনাকে হয় পুরো প্যাকেজটাই গ্রহণ করতে হবে, না পুরো প্যাকেজটাই বর্জন করতে হবে, না বলতে হবে পুরো প্যাকেজটা সম্পর্কে, অথবা হ্যাঁ মাঝামাঝি থাকার কোনো জায়গা নেই, মাঝামাঝি থাকার কোনো মধ্যপন্থী বলে কিছু নাই। যেমন এমন হতে পারে আমি 2টার সাথে একমত আর বাকি 2টার সাথে একমত না, আপনার সবগুলোই দরকার, কারণ কতগুলো সংস্কার কাঠামোগত। তাহলে এখানে আমার ডিসেন্টিং ভয়েসের জায়গা নেই? ডিসেন্টিং ভয়েসের এগুলো তো যেগুলো নিয়ে ইয়ে হচ্ছে, এই যে গণভোট হচ্ছে, এগুলো কিন্তু ওভাররুলিং মেজরিটিতে ঐক্যমত্য হয়েছে। তো ওগুলোতে এখন জনগণের মতামত যখন হয়, তখন এটা জনগণ যখন গ্রহণ করে, তো এটা একটা বাধ্যবাধকতার সৃষ্টি হয়। আমরা ধরে নিলাম জনগণ এটা গ্রহণ করবে। আমার প্রশ্ন ছিল যেটা হলো, তাহলে এইটার পরে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে কিনা? আমরা কিন্তু কাগজে কলমে সংস্কার করতে আমরা অনেক এক্সপার্ট, হ্যাঁ, অতীতেও অনেক সংস্কার হয়েছে। ওটার আগে আমি যেটা যুক্ত করতে চাই, আপনার একটা বাদ দিয়ে আর একটাতে হ্যাঁ একটাতে না করার সুযোগ নাই কেন? এটা কিন্তু যে আপনি খাবার টেবিলে এই মাংস আছে, মাছ আছে, তারপর সবজি আছে, ডাল আছে, আপনি যে কোনো ইচ্ছা করে নিতে পারেন, কিন্তু এখানে আপনার সবগুলোই দরকার। যেমন আমরা যখন কাপড় পরেছি, আমার জামাটাও দরকার, আমার গেঞ্জিটাও দরকার, আমার ট্রাউজারটাও দরকার, আমার জুতাও দরকার, সবগুলোই দরকার। তো 48টা সবগুলোই দরকার, কিন্তু এগুলোতে এগুলো হ্যাঁ জয়যুক্ত হলেই এবং এগুলো সংবিধান অন্তর্ভুক্ত হলেই এটা হবে না। কারণ এটার জন্য যে আমাদের রাজনৈতিক সদিচ্ছা, আমাদের ওই রাজনৈতিক সংস্কৃতির কথা বলেছি, আমাদের রাজনৈতিক মূল্যবোধের, আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলেছি। আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ যদি আমরা যেই অবক্ষয় ঘটেছে এটার যদি পরিবর্তন না করতে পারি, আমার রাজনীতিটা যে নষ্ট হয়ে গিয়েছে, ব্যবসায় পরিণত হয়েছে, তো ওটার থেকে যদি উত্তরণ না ঘটাতে পারি, পরিবর্তন না করতে পারি, তাহলে হ্যাঁ এতে অগ্রসর হব। আমরা কতগুলো কাঠামোর পরিবর্তন হবে, যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ কমবে, প্রধানমন্ত্রীর ক্ষমতায় লাগাম টানানো হবে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য সৃষ্টি হবে, তার বিচার বিভাগ স্বাধীন হবে, এইরকম উচ্চকক্ষ হবে যাতে কোথায় কোথায় সংবিধান সংশোধন না করা যায়, এরকম অনেকগুলো বিষয় হবে। এবং প্রতিষ্ঠানগুলো আর ওই যে দলীয়করণ করা সম্ভবপর হবে না। কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যদি পরিবর্তন না হয়, আমাদের সদিচ্ছা যদি না থাকে, এগুলোতে কার্যকর করব। এই যে আমাদের অতীতে কিন্তু ধরেন আমরা যদি অতীতের দিকে তাকাই, 1954 সালে আমাদের আরপিও ছিল না, কোনো আইনি কাঠামো ছিল না, আমাদের প্রতিষ্ঠানও ছিল না, নির্বাচন কমিশনও ছিল না। কিন্তু 54 সালের নির্বাচনে নুরুল আমিনের মন্ত্রিসভার প্রায় সবাই কচুকাটা হয়েছিল। 237টা আসনের মধ্যে তারা 9টা আসন পেয়েছিল। কিন্তু কেউ তো বলে নাই যে ওই নির্বাচনটা ওই যে গ্রহণযোগ্য নয়। তো ওটাই হলো গণতান্ত্রিক মূল্যবোধ। এখন গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে, এবং বস্তুত এখন যে কোনো মূল্যে আমাকে এমপি হইতে হবে, যে কোনো মূল্যে আমাকে ক্ষমতায় যেতে হবে। সেই রবীন্দ্রনাথের সেই কবিতার প্যারোডি করে, তোরা যে যা বলিস ভাই, আমার ক্ষমতা চাই, আমার এমপি হওয়া চাই, কারণ ওটার সাথে মধুযুক্ত আছে। এখন রাজনীতিটা নষ্ট হয়ে গেছে, ব্যবসায় পরিণত হয়েছে, এটা জনকল্যাণে। তাহলে কি সবার আগে রাজনৈতিক সংস্কৃতির ভিতরেই আসলে সংস্কারটা জরুরি ছিল? কিন্তু এটার তো কোনো সহজ উপায় নেই। আপনার তো কোনো সালসা নাই, আপনি কিংবা এরকম চা কফিও নাই যে আপনি সেবন করলে সব রোগ থেকে আরোগ্য পাবেন। এটা হলো আমার উপলব্ধি, আমার রাজনৈতিক নেতৃবৃন্দের প্রজ্ঞা, আমাদের নেতাদের সেই রকম উপলব্ধি যদি না হয় যে আমাদের এটা নষ্ট হয়ে গেছে, আমরা যদি এটাকে ঠিক না করি, তাহলে এই যে ঠিক না করার পরিণতিতে আমাদের যেটা হলো, একটা স্বৈরাচারী ব্যবস্থা কায়েম হলো এবং অনেকগুলো প্রাণহানি ঘটলো, এবং ভবিষ্যতে আবার
সেই রকম আমাদের ঘটবে যদি আমরা এটাকে যদি ঠিক না করার জন্য আমাদের মধ্যে উপলব্ধি হয় এবং আমরা এবারে কার্যকর ব্যবস্থা নেই। এবং এটা যে শুধু যারা ক্ষমতায় যাবে তাদের পক্ষে সম্ভবপর হবে না, কারণ আমরা দুর্ভাগ্যবশত আমরা একটা হোমোজেনিয়াস দেশ, আমাদের এখানে বিভাজন খুব কম, তবু আমরা এত বিভক্ত। এই বিভক্তির ঊর্ধ্বে উঠে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কতগুলো পরিবর্তন আনতে হবে এবং সেই উপলব্ধিটা প্রথম সৃষ্টি হইতে হবে। তা আমরা এই পরিবর্তনগুলো দরকার, এগুলো নেসেসারি, বাট এগুলোর এনফোর্সমেন্টের জন্য কার্যকর করার জন্য এগুলো ওই যে আমি অর্থনীতির ভাষায় ইটস নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট। এখনো আমাদের সংবিধান বা অনেক আইন কানুন আছে, ভালো ভালো আইন কানুন আছে, ভালো ভালো কথা আছে, বাট সেগুলোর এনফোর্সমেন্ট না থাকায় তবে আমাদের সংবিধানে ত্রুটি আছে, ত্রুটির জন্যই কিন্তু এই সংস্কারগুলো ত্রুটি আছে সেটা যে কেউ স্বীকার করবে, কিন্তু আবার ভালো ভালো অনেকগুলো দিকও তো আছে, ভালো ভালো কিছু দিক আছে অবশ্যই। যেমন আমাদের স্থানীয় সরকারের ব্যাপারে একটা বলিষ্ঠ একটা অবস্থান আছে, তো সেটা তো এনফোর্স করা হবে। আমাদের সংবিধানে যে ত্রুটিটা হলো, আমরা কিন্তু 1972 সালে সংবিধান রচনা করেছিলাম বঙ্গবন্ধুকে সামনে রেখে আমাদের নেতার হাতকে শক্তিশালী করার জন্য, তাই সব ক্ষমতা প্রধানমন্ত্রীকে দিয়েছি। তারপরে যখন রাষ্ট্রপতি হলো, রাষ্ট্রপতির কাছে দিয়েছে। তারপরে আবার যখন সংসদীয় গণতন্ত্র এলো, রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে চলে গেছে। তাই প্রধানমন্ত্রী নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী, প্রধানমন্ত্রীর ক্ষমতা আমরা জাস্ট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন তার ক্ষমতা আপনি কাট করে দিলেন, সাংবিধানিকভাবে কাট করে দিলেন, লেটস সে 2বারে বেশি হতে পারবে না, কিন্তু তার দলের ভিতরে যদি গণতন্ত্র চর্চার ঘাটতি থাকে, আর্থিক স্বচ্ছতার অভাব থাকে, তাহলে উনি যদি দলের প্রেসিডেন্ট হিসেবে কন্টিনিউ করতে পারেন, দল আপনার সরকার গঠন করলো, উনি প্রধানমন্ত্রী হলেন না, বাট পাওয়ার হাউস তো তার কাছে থেকে যাবে। হ্যাঁ, ওই জন্যই তো বলছি আমরা এইসব পরিবর্তন আনতে পারবো, আমরা আইন কানুন বিধিবিধানে পরিবর্তন আনতে পারবো, সাংবিধানিক ওই যে অনুচ্ছেদে পরিবর্তন আনতে পারবো। বড় কিছু পাচ্ছি না আমরা আশা করি, আমরা আমাদের রাজনীতিবিদরা কায়মন বাক্যে প্রার্থনা করি, আমাদের রাজনীতিবিদরা প্রজ্ঞার পরিচয় দেবে, সাহসিকতার পরিচয় দেবে। প্রজ্ঞাই নয়, শুধু সাহসিকতা, কতগুলো পরিবর্তনের জন্য সাহসিকতার প্রয়োজন হবে। এবং আমরা একটা ওই যে রাস্তায় সব সমস্যার সমাধান না করে আমরা একটা আলাপ আলোচনার মাধ্যমে, আমরা ডেলিবারেটিভ ডেমোক্রেসি, আলাপ আলোচনার মাধ্যমে, টেবিলের চারপাশে বসে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসবো। এবং ইনফ্যাক্ট আমাদের এই গণভোটে অনেকগুলো বিষয় আছে, যেমন আমাদের এই যে সবগুলো প্রতিষ্ঠানের নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নিয়োগ, আমাদেরকে আসলে প্রতিষ্ঠান বলে কিছু আছে, প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। নির্বাচন কমিশন যেমন একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, এটাকে আমরা দলীয় এই যে দলের আখড়ায়, দলবাজির আখড়াতে পরিণত করেছি। তো এগুলোতে পরিবর্তন আনার জন্য নির্দলীয় ব্যক্তিদেরকে, সাহসী ব্যক্তিদেরকে ওখানে নিয়োগ দিতে হবে। এবং আমরা যেটা প্রস্তাব করেছি সেটা হলো এই যে সব দল মিলে একত্রিত হয়ে সবাই মিলে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কী হবে, কারা কারা নির্বাচন কমিশনে নিয়োগ পাবে, তারপরে কারা কারা দুর্নীতি দমন কমিশনে নিয়োগ পাবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই তো আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি এক ধরনের বড় অনাস্থা। এটা থেকে বের হয়ে আসতে না পারলে তো আপনার মুক্তি নাই। ইনফ্যাক্ট ওটাই তো ওই যে গণতান্ত্রিক অনাস্থা থেকেই তো এটার জন্ম হয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের ওটা একটা বড় প্রমাণ। কিন্তু যদি এটা সাময়িকভাবে রেখে আমরা যদি সিস্টেম ডেভেলপ করতে পারি এবং আমাদের যে পরিবর্তনগুলো, আরও পরিবর্তন, আমাদের আচার আচরণের যে পরিবর্তন, সেইগুলো যদি পরিবর্তন করতে পারি, তাহলে এটার আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারটা একটা সময়ের পরে থাকা উচিত। অনেকেই বলেন যেটা হলো আমরা এক্সপেক্ট করি ডেমোক্রেসি, কিন্তু যখন আমি নিজে বিহেভ করি তখন ফ্যাসিস্টের মতো বিহেভ করি। এক্স্যাক্টলি আমাদের গণতান্ত্রিক আচরণ করতে হবে যদি গণতন্ত্র আমরা চাই, এবং দলে গণতন্ত্র থাকতে হবে। আমাদের এই যে সব কার্যক্রমে, সরকারি কার্যক্রমে আমরা সবাই এই যে ইনক্লুড করতে হবে, অন্তর্ভুক্তিমূলক করতে হবে। আমরা আমাদের এই অনুষ্ঠানে একটু হাইপোথেটিক্যাল কিছু কথাবার্তা বলে থাকি, শেষের দিকে চলে এসেছি। এটা জাস্ট হাইপোথেটিক্যাল। এখন যে নির্বাচনটা হচ্ছে, বিএনপির নেতৃত্বে একটা জোট আছে, জামাত ইসলামের নেতৃত্বে একটা জোট আছে। দুইটা জোটের ভিতরেই আসলে জয় পরাজয়
আপনার নির্ধারিত হয়ে আছে বলা যায়, হয়ে আছে। এক পক্ষ পজিশনে যাবে, অন্য পক্ষ অপোজিশনে যাবে, এবং এই দুইটা জোটের যারা নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান এবং শফিকুর রহমান, এই দুইজনের আপনি হাইপোথেটিক্যালি একজন প্রধানমন্ত্রী, একজন বিরোধী দলীয় নেতা, পার্লামেন্ট কেমন হতে পারে? এখন নির্ভর করবে তারা নির্বাচনের পরে তারা কী ধরনের আচরণ করেন। বিশেষত যারা পরাজিত হবেন তারা যদি নির্বাচনী ফলাফল মেনে নেন এবং যারা জয়ী হবেন তারাও যদি ইনক্লুসিভ হন, তারাও যদি ওই যে উইনার টেক অল সেই ধরনের আচরণ থেকে বেরিয়ে আসেন। বিশেষভাবে দরকার হবে যারা পরাজিত হবেন এবং তারা যদি মেনে নেন, তাহলেই কিন্তু একটা বিষয় দুজনের ভিতরে সিমিলারিটি আছে। দুজন নির্বাচিত হয়ে সংসদে গেলে দুজনই প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন, দুজনের সংসদ, আর দুজনের নামে কিন্তু দুজনই রহমান। এবং এই ভোট যুদ্ধটা হয়ে গেছে আসলে রহমান বনাম রহমান। আপনি একটু হাইপোথেটিক্যালি বিএনপি আর জামাত, এই দুইটাই বড় শক্তি, বড় দল সংসদে যাচ্ছে। হাইপোথেটিক্যালি জামাত ইসলামী ট্রেজারি বেঞ্চে, বিএনপি অপোজিশন বেঞ্চে, পার্লামেন্টটা কেমন হবে? আবার বিএনপি ট্রেজারি বেঞ্চে, জামাত ইসলামী অপোজিশন বেঞ্চে, পার্লামেন্টটা কেমন হবে? এখন তো ওনারা পরীক্ষিত নন। আপনি যেটা বললেন, তারা প্রথমবার সংসদে যাচ্ছেন আমাদের দুইজন, যিনি একজন প্রধানমন্ত্রী হবেন, একজন বিরোধী দলের নেতা হবেন। তো তাদের আমরা কথা শুনেছি, তাদের বক্তব্য শুনেছি, তাদের ওই যে রেটরিক শুনেছি আমরা, কিন্তু আমরা তাদের সত্যিকার অর্থে তারা এই যে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে, সরকার পরিচালনার ব্যাপারে আমরা তাদের কোনো অভিজ্ঞতা তাদের নাই এবং আমরা সে দেখি নেই। এবং সেই বিশালত্ব, সেই প্রজ্ঞার সাথে আমি অলওয়েজ সাহসিকতা যুক্ত করি, কারণ অনেকগুলো সিদ্ধান্ত নিতে হবে যার জন্য সাহসিকতা প্রয়োজন হবে, পরিবর্তন করতে হবে। তো আমি আশা করি তারা সেই প্রজ্ঞা, সাহসিকতা, বিশালত্ব তারা এবং অন্তর্ভুক্তিমূলক যে আচরণ, যে মনোভাব, দৃষ্টিভঙ্গির সাথে প্রদর্শন করবে। নতুন সংসদের সামনে কি কি চ্যালেঞ্জ দেখেন? প্রথমত হলো যে প্রথম চ্যালেঞ্জটাইতে হবে যে নির্বাচনের ফলাফলটা গ্রহণ করা। এটা বিরোধী দল যদি গ্রহণ করে এবং বিরোধী দল যদি গ্রহণ করে এই সংসদটাকে কার্যকর করে, বর্জনের সংস্কৃতিতে ফিরে না যায় এবং এই যে জুলাই জাতীয় সনদ তারা যে স্বাক্ষর করেছে, এটা যদি গণভোটে পাশ হয়, সেই গণভোটের রায়টা যেন তারা বাস্তবায়ন করে। এবং একই সাথে আরেকটা যে জিনিস, এই নির্বাচনের আগেও যে রাজনৈতিক দলগুলো বলছে তারা এর পক্ষে, হার পক্ষে, কিন্তু আবার তৃণমূলে অনেক রকম অপপ্রচার হচ্ছে, ভয়াবহ অপপ্রচার হচ্ছে। যেমন একটা অপপ্রচার হচ্ছে এই সরকার আরও 6 মাস থাকবে, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার তো এই যে 12 তারিখের পরপরই তাদের মেয়াদ শেষ হবে এবং নতুন সরকার গঠিত হবে। তো এরকম আরও অনেক প্রচার, আওয়ামী লীগ চিরতরে তারা বিলুপ্ত হয়ে যাবে। তারপরে আরও কি ওই যে 71 মানে 71-এর পরিবর্তে 24 হবে আমাদের মূল বিষয়। তো 71 আমরা ভুলবো কীভাবে? ওখান তো আমাদের জন্ম, ওখান থেকে তো আমাদের শুরু। এইগুলো সম্পূর্ণ মিথ্যাচার করা হচ্ছে। তো এইগুলোর ব্যাপারে আশা করি যে আমাদের দলগুলো তারা যেই অঙ্গীকার তারা করেছে, এই অঙ্গীকার রক্ষা করার জন্য, এবং যারাই ক্ষমতা যায় এই সংস্কারগুলো তাদের জন্য কিন্তু সহায়ক হবে, তাদের জন্য কিন্তু এই যে সরকার পরিচালনা করাটার জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে। নতুন সরকারের টপ প্রায়োরিটি কি হওয়া উচিত 100 ডেজ কর্মসূচির মধ্যে? 100 ডেজ কর্মসূচির মধ্যে এই যে অনেকগুলো যে আমাদের যে অনেকগুলো অন্যায়, অসঙ্গতি চলছে, এই চাঁদাবাজি থেকে আরম্ভ করে টেন্ডারবাজি, এইসব, এবং দুর্নীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, এগুলো যে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম থেকেই আমাদের যদি এগুলো আমরা নিয়ন্ত্রণ করতে না পারি,
প্রথমেই যদি আমরা এগুলো নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। আর একই সাথে আমরা একত্রে কাজ করার একটা সংস্কৃতি গড়ে তোলা এবং এই প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা, প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা এবং আমাদের কর্মসংস্থানের দিকে আমাদের নজর দেওয়া, এগুলো জিনিসপত্রের দাম কমানো। হ্যাঁ, অবশ্যই। মূল্যস্ফীতি তো আকাশচুম্বী রয়ে গেছে গত 2 বছর, 2.5 বছর। আকাশচুম্বী মূল্যস্ফীতি অসহনীয় পর্যায়ে আছে। এগুলো নিয়ন্ত্রণে আনা, এগুলোর একটা বড় কারণ তো হলো যে বিভিন্নভাবে চাঁদাবাজি, এইসব সমস্যাগুলো। তো এগুলো নিয়ন্ত্রণ করতে পারলে অনেকগুলো কিন্তু। অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গাগুলোতে আসলে হিট করতে পারলো না কেন? কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সেই যেই রাজনৈতিক দলের যেই একটা বাহিনী থাকে, রাজনৈতিক দলের যেই শক্তি থাকে, অন্তর্বর্তীকালীন সরকারের সেই শক্তি অনুপস্থিত। আর অন্তর্বর্তীকালীন সরকারও যেভাবে ঘটতে হয়েছে সেখানেও কিছু অন্যভাবে ঘটতে হইতে পারতো, সেখানেও কিছু ভুল ছিল বলে আমি মনে করি। বদিউল আলম মজুমদার, আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আশা করি নির্বাচনের পরে সংসদ কেমন সরকার গঠিত হয় সেসব নিয়ে আপনার সাথে আবারও আমাদের আলোচনা হবে। আপনি ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তা আমরা সবাই আমরা যেখানে আছি, আমরা আশা করি সবাই ভূমিকা রাখবো যাতে নির্বাচনটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হয় এবং এরপরে একটা গণতান্ত্রিক উত্তরণ, অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থাকে যেন কার্যকর হয়, প্রাতিষ্ঠানিকরণ হয়, সেই জন্য আমরা সবাই কাজ করব। সেই আহ্বান আমার সবার কাছে রইল। ধন্যবাদ আপনাকে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।